নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি প্রতিলিপি অ্যাপস থেকে নেওয়া মৃত্যুর দূত। লেখিকা পাপিয়া সাহা, গল্প পাঠে আমি সাধন ঘোষ। প্রিয়াঙ্কা পেশায় একজন বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী। দীর্ঘদিন নানাভাবে স্ট্রাগল করার পরে অবশেষে সে একটা বেঙ্গলি সিরিয়ালে একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পায়। প্রায় দিনই ইদানিং তার কল টাইম থাকে। প্যাকআপও রাত 9টার মধ্যেই তার হয়ে যাচ্ছিল প্রথম। কিন্তু সেদিন তার প্যাকআপ হতে হতে বেশ অনেকটা রাত হয়ে যায়, শুটিংয়ের চাপ বেশি হওয়ার দরুন। আগে থেকেই যদিও প্রিয়াঙ্কা জানতো যে আজ প্যাকআপ হতে দেরি হবে, সুতরাং বাড়িতে আজ সে ফিরতে পারবে না টালিগঞ্জ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রিয়াঙ্কার বাড়িটা হাওড়ায় এত রাতে গঙ্গার ওপারে রিস্ক নিয়ে সে যেতেও চায়নি। তাই প্যাকআপ দেরিতে হবে জেনেই প্রিয়াঙ্কা নিজের পিসির বাড়িতেই সেদিনের রাতটা কাটাবে বলে মনস্থির করল আর নিশ্চিন্তে শুটিংয়ে মন দিল। অবশেষে প্যাকআপ হলো রাত 12টায়। প্রোডাকশন থেকে সব আর্টিস্টদের গাড়ি দিল। প্রিয়াঙ্কাও সেই গাড়িতে লিফট পেল। তার পিসির বাড়ি সেই বাঁশদ্রোণীর এক মফস্বলে। প্রোডাকশনের গাড়ি তাকে বাঁশদ্রোণীতে নামিয়ে দিল রোডের উপরে, কিন্তু পিসির বাড়িটা রোড থেকে অনেকটাই ভিতরে। ইষ্টনাম জপ করতে করতে হাঁটা শুরু করল প্রিয়াঙ্কা। দিনের বেলা এই অঞ্চলে রিক্সা চললেও এখন আশা করা বৃথাই। অনেকটাই রাত হয়ে যাওয়ার সবার বাড়ির জানলা দরজা একেবারেই আঁটোসাঁটোভাবে বন্ধ করা। বেশ অনেক বাড়িতেই লাইট অফ হয়ে গেছে, সেটা বেশ বোঝাই যাচ্ছে। রাস্তায় প্রিয়াঙ্কা ছাড়া আর অন্য কোনো মানুষের ছায়াও নেই। শুধু এদিক ওদিক থেকে কুকুরের ডাক ভেসে আসছে কানে। প্রিয়াঙ্কা কুকুর ভীষণ ভয় পায়, কিন্তু এখন তাকে সাহস রাখতেই হবে। সে বাড়িতে ফোন করলো ইচ্ছে করে, অন্যমনস্ক রাখলো নিজেকে, যাতে কুকুরের দিকে তার মনটা না যায়। অন্ধকার পথটা পার করবার কিছুটা সাহস সঞ্চয় করার জন্য। কিন্তু ফোনে কথা বলতে বলতেই প্রিয়াঙ্কা বুঝল ফোনের চার্জটা এইবার বেইমানি করবে। তাই প্রিয়াঙ্কা বলল, মা, আমার ফোনের চার্জ শেষ হয়ে আসছে, ফোনটা বন্ধ হয়ে যাবে, তবে পিসির বাড়িতে গিয়ে ফোনে চার্জে বসিয়ে দেবো, তারপরে আবার ফোন করব, ডোন্ট ওরি। প্রিয়াঙ্কা ফোনটা কাটার 3 মিনিটের মধ্যেই ফোনটা বন্ধও হয়ে গেল। যদিও বেশ কিছুটা পথ সে পেরিয়ে এসেছে, এখনও তাকে আরও কিছুটা পথ অতিক্রম করতেই হবে। মনে মনে একটু বিরক্ত হলো প্রিয়াঙ্কা। এত ভিতরে কেউ বাড়ি করে? উফ, কে বিশ্বাস করবে যে কলকাতায় এত কাছে এরকম একটা মফস্বল থাকতে পারে? কে বলবে এটা শহর? যত ভিতরের দিকে যাচ্ছে প্রিয়াঙ্কা, তত যেন স্ট্রিট লাইট অবস্থা ক্রমশ খারাপ চোখে পড়ছে। একে তো লোকজন শূন্য রাস্তা, তার মধ্যে এত রাত্রি, নিশিরাত প্রায়। একবার মনে হচ্ছে এর চেয়ে বাড়ি ফিরে গেলেই ভালো হতো, একটা ক্যাব বুক করে। এসব ভাবতে ভাবতে আরও কিছুটা গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছে প্রিয়াঙ্কা, কিন্তু হঠাৎই অপ্রত্যাশিতভাবে খুব পরিচিত কণ্ঠে নিজের নাম শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ল প্রিয়াঙ্কা, যা এই পরিবেশে একেবারেই একদম আশা করেনি সে। সেই পরিচিত কণ্ঠ খুব মোলায়েম স্বরে ডাকছে, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা। ভালোবাসা মেশানো সেই কণ্ঠ উপেক্ষা করতে পারল না প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার সমস্ত ইন্দ্রিয় এক ঝটকায় সতর্ক হয়ে উঠল। তার মধ্যে আতঙ্ক, আনন্দ সব মিলে মিশে একাকার হয়ে পিছু ফিরে চাইল সে। এতক্ষণে জনহীন রাস্তায় সে যে নিজের এত পরিচিত একজন মানুষের দেখা পাবে, শুধু পরিচিত বলা ভুল, বলা উচিত একসময়ের খুব কাছের একজন মানুষ। এতক্ষণে জনহীন রাস্তায় সে যে নিজের এত পরিচিত একজন মানুষের দেখা পাবে, শুধু পরিচিত বলা ভুল, বলা উচিত একসময়ের খুব কাছের একজন মানুষ। অপ্রত্যাশিত স্থান আর অপ্রত্যাশিত সময়ে এনার দেখা কল্পনাও করতে পারেনি প্রিয়াঙ্কা। রাস্তার আলো যতই টিমটিমে হোক, তবু
এই মুখ চিনতে এতটুকু অসুবিধা হলো না প্রিয়াঙ্কার। নিজের প্রথম প্রেমকে চিনতে কে কবে ভুল করেছে? শুভাশিস ওরফে শুভ প্রিয়াঙ্কার প্রথম প্রেম। তখন প্রিয়াঙ্কা সবে 15 আর শুভদা বছর 20 যুবক। একসময় এই শুভাশিসের জন্য মরতেও হয়তো পিছপা হতো না প্রিয়াঙ্কা। কিন্তু আজ এইখানে সে কিভাবে এলো, এই প্রশ্নটা মাথায় আসতেই প্রিয়াঙ্কা নীরবতা ভাঙল এবং বলল, কি ব্যাপার শুভাশিসদা, তুমি এখানে, তাও আবার এরকম সময়? প্রিয়াঙ্কার প্রশ্নের জবাবে শুভাশিস বলল, হ্যাঁ আমি এখানে। প্রিয়াঙ্কা প্রশ্ন করল, কিন্তু এখন এই সময়? শুভাশিস উত্তরে খানিকটা রহস্য মেশানো শান্ত স্বরে, তোমার পিছু পিছু। কিছুটা অবাক হয়ে প্রিয়াঙ্কা বলল, মানে? জবাবে শুভাশিস শান্ত স্বরে বলল, তুমিও তো এই সময়ে এরকম একটা জায়গায়, তা তুমি থাকতে পারলে আমি কেন পারি না? প্রিয়াঙ্কা বলল, হ্যাঁ আজ আমার প্যাক আপ হতে অনেকটা রাত হয়ে গেছিল, তাই বাড়িতে না ফিরে এখানে আমার পিসির বাড়ি, সেখানেই যাচ্ছি। আজকে রাতটা সেখানেই থাকবো, এই তো সামনেই বাড়ি। শুভাশিস বলল, ও আচ্ছা। প্রিয়াঙ্কা বলল, বললে না তো তুমি এখানে কেন? শুভাশিস হালকা হেসে জবাব দিল, প্রিয়াঙ্কা, আমার এক অফিসের বন্ধুর বাড়িও এখানে, তার বাড়িটা পার করেই তুমি এলে দেখলাম, দেখেই চিনতে পেরেছি, আর তাই কিছুটা কৌতূহলবশত তোমার পিছু নিলাম। প্রিয়াঙ্কা কৌতূহল মিশিয়ে প্রশ্ন করল, তোমার বন্ধুর বাড়ি এখানে? শুভাশিস স্বাভাবিক উত্তর, হ্যাঁ আমার অফিসের বন্ধু। আমি এখন ICICI ব্যাংকের টালিগঞ্জের শাখায় ট্রান্সফার হয়ে এসেছি। কাজের চাপে দেরি হয়ে গেছিল, তাই আর বাড়ি ফিরতে পারিনি। তোমারই মতো অবস্থা। প্রিয়াঙ্কা স্বস্তির নিঃশ্বাস ফেলল যেন, কিন্তু তার অস্বস্তিটা যে ঠিক কিসের ছিল সেটা যদিও সে নিজেও বুঝতে পারেনি। প্রিয়াঙ্কা বলল, ও আচ্ছা। শুভাশিস বলল, আশা করি তুমি তোমার উত্তর পেয়েছ। এইবার আমার একটা কথা ছিল। প্রিয়াঙ্কা এতক্ষণ খুব শুভাশিসকে দেখছিল, যদিও টিমটিমে আলো, তবুও যতটা ভালো করে দেখা যায় ততটা ভালো করেই সে দেখছিল। শুভাশিসের এইবারের কথায় সে সতর্ক হয়ে বলল, হ্যাঁ তোমার কথা আমি শুনব, তবে তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। শুভাশিস বলল, বলো। প্রিয়াঙ্কা বলল, শুভাশিসদা, তোমাকে এরকম দেখতে লাগছে কেন গো? তুমি তো আগে তো রোগা ছিলে না, চোখ মুখ কীরকম বসে গেছে, তোমার কি শরীর টরীর খারাপ? শুভাশিস হালকা হাসল, কিন্তু প্রিয়াঙ্কার মনে হলো এ হাসি বড্ড ক্লান্তির হাসি। শুভাশিস বলল, ও কিছু না, এরকম টিমটিমে আলো তাই উল্টো পাল্টা দেখছো। যাকে শোনো, যেটা বলতে চাই সেটা হলো, কাল একবার দেখা করতে পারবে? দরকার ছিল, প্লিজ না বলো না। শুভাশিস তার গলায় একটা কোথায় যেন চিরচেনা আপনত্ব। প্রিয়াঙ্কা বলল, ঠিক আছে, আমার যদি কল টাইম না থাকে তাহলে আমি যাব, কিন্তু এখন কিছুই শিওরভাবে বলতে পারছি না। শুভাশিস বলল, আশা করি থাকবে না। আজ শনিবার, কাল রবিবার, তোমাকে আমি ঠিকানা লিখে দিচ্ছি, সেখানে গেলেই আমার দেখা পাবে। শুভাশিসের সঙ্গেই বোধহয় পেন কাগজ ছিল, খুব তাড়াতাড়ি ঠিকানাটা লেখা হয়ে গেল। প্রিয়াঙ্কা বলল, শুভাশিসদা, অন্ধকারে লিখতে অসুবিধা হচ্ছে না? শুভাশিস বলল, না। প্রিয়াঙ্কা যখন শুভাশিসের সঙ্গে রিলেশনে ছিল তখন শুভাশিসের চোখে খুব পাওয়ারের চশমা লাগাতো, পরে অবশ্য লেন্স পরে থাকতো সবসময়। কি জানি বাবা, হয়তো আজ লেন্সের কারণেই দেখতে অসুবিধা হয় না। কথাটা নিজের মনকেই নিজে বলল প্রিয়াঙ্কা। শুভাশিস ঠিকানা লেখা কাগজটা ওর দিকে এগিয়ে দিল। প্রিয়াঙ্কা হাত বাড়িয়ে সেটা নেওয়ার সময় প্রিয়াঙ্কার আঙুলের সঙ্গে শুভাশিসের আঙুলের ছোঁয়া লাগলো। শুভাশিস দায়ের আঙুলগুলো ভীষণ ঠান্ডা অনুভব করলো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা জিজ্ঞেস করলো, তোমার হাতটা এত ঠান্ডা কেন শুভাশিস দা? শুভাশিস বলল, কত রাত হলো দেখো, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এত রাতে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, হাত ঠান্ডা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এদিকে প্রিয়াঙ্কা অনুভব করলো যে তারও ঠান্ডা লাগতে শুরু করেছে। একটা ঠান্ডা শিরশিরে বাতাস বয়ে যাচ্ছে তার আশপাশ দিয়ে। সত্যি ওয়েদারটা আজকে বেশ ঠান্ডাই আছে।
অনুভব করলো প্রিয়াঙ্কা। শুভাশিস বলল, যাও, ঘরে যাও, আর এই ঠিকানায় আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায় পৌঁছে যেও। আমি তোমার অপেক্ষায় থাকব, শুধু তোমার অপেক্ষায়। আসবে তো, বলো? শুভাশিস তার কণ্ঠে না জানি কিসের সম্মোহন ছিল। প্রিয়াঙ্কা আর না করতে পারল না। সে বলল, আসবো। শুভাশিসের থেকে বিদায় নিয়ে পিসির বাড়িতে যখন প্রিয়াঙ্কা পৌঁছলো, তখন রাত প্রায় অনেক। ফ্রেশ হয়েই শুতে যাচ্ছিল, কিন্তু পিসি তাকে খেতে বলল। কিন্তু প্রিয়াঙ্কা জানালো যে শনিবারের সে জল আর ফল ছাড়া কিছুই খায় না। তাও শুটিংয়ের ফাঁকে তার খাওয়া হয়ে গেছে, তাই এখন সে ঘুমাবে। প্রিয়াঙ্কা আলো নিভিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে ভাবতে লাগলো শুভাশিস দায়ের মুখটা, তার চেহারাটা। শুভাশিস দা যতই বলুক যে টিমটিমে আলোর জন্য প্রিয়াঙ্কা ভুল দেখেছে, কিন্তু সেটা মোটেও না। প্রিয়াঙ্কা যত ভাবছে তত অবাক হয়ে যাচ্ছে যে এত খারাপ হয়ে গেছে চেহারা। অনেক দিন পেট ভরে না খেলে মানুষের শরীর যেমন হয়ে যায়, শুভাশিস দাকে আর যেন তেমনই লাগলো তার। চেহারা, চোখে মুখের অবস্থা খুব খারাপ লাগলো। এইবার প্রিয়াঙ্কা আর একটা কথা মনে পড়ল, সেটা হলো হাত ঠান্ডা। কথাগুলো মনে হতেই শোয়া থেকে বিছানা উঠে বসল সে। নিজের হাতেই প্রিয়াঙ্কা হাত রেখে দেখল, হ্যাঁ, একটু আগে যদিও সে হাত মুখ ধুয়েছে আর তাই হাতটা ঠান্ডা ঠিক, কিন্তু শুভাশিস দায়ের হাতটা যেন মনে হলো একটু বেশিই ঠান্ডা। নাকি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম বলে হয়তো অত ঠান্ডা অনুভূত হয়েছিল? হ্যাঁ, সেটাও তো হতেও পারে। ইনফ্যাক্ট সেটাই হয়েছে। রিল্যাক্স হয়ে আবার শুয়ে পড়েছিল। পরদিন সকালবেলা একটু বেলাতেই ঘুম ভাঙল প্রিয়াঙ্কার। যেহেতু দিনটা রবিবার, সুতরাং কোনো তাড়া ছিল না ঘুম থেকে ওঠার। এদিকে নিজের বাড়ি থেকে ফোন আসছে, এবার বাড়ি ফিরতে হবে তাকে। আজ কল টাইমও নেই, তাই প্রিয়াঙ্কা খুব খুশি। মুড বেশ ভালোই। সকাল সকাল খোশমেজাজে চা আর জল খাবার খেয়ে পিসির বাড়ি থেকে বিদায় নিল। যদিও বারবার পিসির বাড়িতে তাকে লাঞ্চটা করে যেতে বলেছিল, কিন্তু সে কোনোভাবেই আজ নয় অন্য দিন বলে কাটিয়ে বেরিয়ে পড়ল। সকালেও সে একই রাস্তা ধরে হাঁটছে প্রিয়াঙ্কা। কি অদ্ভুত, দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গত রাতের গা ছমছমের রাস্তাটাও বেশ ভালো লাগছে প্রিয়াঙ্কার। রিক্সা দেখতে পেলেও এখন আর তাতে উঠতে ইচ্ছে নেই তার। পথে যেতে যেতে প্রিয়াঙ্কার দুম করে গত রাতের কথা মনে পড়ে গেল। যে রাস্তাটায় দাঁড়িয়ে গত রাতে শুভাশিস দায়ের সঙ্গে কথা হচ্ছিল, সেই রাস্তাটা এসে প্রিয়াঙ্কার হাতটা নিজের পার্সে চলে গেল। কারণ শুভাশিস দার ঠিকানা লেখা চিরকুটটা ওই ব্যাগেই আছে। প্রিয়াঙ্কা ব্যাগটা খুলে দেখল যে হ্যাঁ, চিরকুটটা রয়েছে। প্রিয়াঙ্কার মনে পড়ল, তার মানে আজ সন্ধ্যা 6টায় এই ঠিকানায় যেতে হবে। কারণ শুভাশিস দা এমনভাবে রিকোয়েস্ট করলো যে নাও করতে পারবো না। যাকে একটা ফোন করি, নিজের মনে কথাগুলো বলেই হাঁটতে হাঁটতে প্রিয়াঙ্কা ফোনে শুভাশিস দায়ের নাম্বারটা সার্চ করলো, কিন্তু না পেয়ে হতাশ হলো। কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল, ওহ, এটা তো আমার নতুন ফোন। আচ্ছা, আজ শুভাশিস দার সঙ্গে দেখা হলে নাম্বারটা চেয়ে নেব। ইতিমধ্যে প্রিয়াঙ্কা হেঁটে হেঁটে সেইখানটায় চলে এসেছে যেখানে শুভাশিসের এক বন্ধুর বাড়ি হওয়ার কথা। গতরাতে শুভাশিস দার দেওয়া রাস্তার বর্ণনা বলছে যে হ্যাঁ, এই বাড়িটা। একতলায় একটা বাইকের বারান্দাও আছে। হয়তো কাল রাতে শুভাশিস দা এখানেই বসেছিল আর এইখান থেকেই তাহলে আমায় দেখতে পেয়েছে। প্রিয়াঙ্কার কি যেন মনে হলো, একবার ডাকবো শুভাশিস দাকে, ঠিক হবে ব্যাপারটা। কিছুক্ষণ দোনমনো করে অবশেষে বাড়িটার কলিং বেল বাজিয়েই দিল প্রিয়াঙ্কা, কিন্তু কেউ দরজা খুলছে না দেখে আর একবার কলিং বেলটা বাজাতে যাবেই অমনি তার চোখে পড়ল দরজায় তালা। প্রিয়াঙ্কা, চাহ, ধুর, তাহলে বোধহয় শুভাশিস দা আমার আগেই বেরিয়ে গেছে, নিজের বাড়িতে পৌঁছেও গেছে এতক্ষণে। আর এই বাড়ির লোকেরাও হয়তো রবিবার বলে কোথাও ঘুরতে যেতে পারে। যাকে আমি আর দেরি না করে বাড়ি চাই। প্রিয়াঙ্কা আর দাঁড়ালো না সেখানে। এইবার সে নিজের বাড়ির পথ ধরল। সকাল 11:30টায় নিজের বাড়িতে সে পৌঁছেও গেল। সারা দিন ভালোভাবেই কেটে গেল। এইবার বিকেল 5টা বাজে। প্রিয়াঙ্কা এইবার ঘুম থেকে উঠে রেডি হচ্ছে সেই ঠিকানায় যাওয়ার জন্য, যে ঠিকানায় তার অপেক্ষায় রয়েছে তার প্রাক্তন প্রেমিক শুভাশিস। বিকেল 5:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেল প্রিয়াঙ্কা। আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে এসেছে। দিন ছোট হয়ে আসছে, ফলে 6টা মানেই অন্ধকার।
পথে হাঁটতে হাঁটতে প্রিয়াঙ্কা ভাবলো, আচ্ছা সুভাষিসদা তো নিজের বাড়িতেও আমাকে রাখতে পারতো, খামোখা অন্য জায়গায় ঠিকানা দিল কেন? আমাদের মধ্যে তো এখন কোনো প্রেম ঘটিত সম্পর্ক নেই যে তার বাড়ির লোকেরা আপত্তি থাকবে। সুভাষিস দায়ের বাড়িটা তো আমার বাড়ি থেকে কাছেও, তাহলে এত দূরে শিবপুরের দিকে ডাকার কি দরকার ছিল? তোর হাঁটতে ভালো লাগে না। সুতরাং পাড়া থেকে বেরিয়ে প্রিয়াঙ্কা একটা রিক্সা নিয়ে নিল। রিক্সায় চেপে বসলো আর মনে মনে ভাবলো, ধুর, কাল রাত্রিরে যদি ফোন নাম্বারটা সুভাষিসদার থেকে নিয়ে নিতাম তাহলে ভালো হতো, এখন একটা ফোন করে দিতে পারতাম। এদিকে প্রিয়াঙ্কা যখন এইসব ভাবছিল ততক্ষণে রিক্সা শিবপুর শ্মশানঘাটের একদম কাছে পৌঁছে গেছে। রিক্সা থেমে গেল। রিক্সা থেমে যেতে প্রিয়াঙ্কা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, থামলেন কেন? রিক্সাওয়ালা বলল, রিক্সা আর যাবে না দিদি, এখানেই নেমে যেতে হবে। প্রিয়াঙ্কা বলল, এখানেই? কিন্তু আমার তো আরও একটু দূরে যাওয়ার কথা, ঠিকানা তো সেই কথাই বলছে। রিক্সাওয়ালা বলল, হ্যাঁ, আপনি যে ঠিকানা দেখাচ্ছেন সেটা শ্মশান ঘাটের থেকেও কিছুটা দূরে। ওই বাঁদিকে রাস্তাটা ধরে সোজা হেঁটে চলে যান, তবে রিক্সা সেখানে যাবে না। প্রিয়াঙ্কা সংকোচ নিয়ে ভাড়া মিটিয়ে রিক্সা ছাড়ল। প্রিয়াঙ্কা এবার রিক্সাওয়ালার দেখানো সেই পথ শ্মশানের পশ্চিম প্রান্ত দিয়ে হাঁটতে শুরু করলো। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার প্রিয়াঙ্কা লক্ষ্য করল, সেটা রিক্সাওয়ালার চাহনি। সেই চাহনি খুব অদ্ভুত ছিল। কেন এরকম লাগলো? কেন লোকটার চাহনি? যখনও আমাকে রিক্সায় তুলেছিল, কই তখন তো এরকম ছিল না। তাহলে এই ঠিকানাটা দেখানোর সময় এরকম অদ্ভুতভাবে আমার দিকে চেয়েছিল কেন? নিজের মনেই কথাগুলো ভাবছে আর হেঁটে চলেছে। আচ্ছা, আমার মনে হলো যেন এক প্রকার পালিয়েই গেল রিক্সা ছুটিয়ে, নাকি সবটাই আমার মনের ভুল? তাই কি? না, মনের ভুল তো হতে পারে না। এইসব ভাবতে ভাবতে প্রিয়াঙ্কা সোজা হাঁটছিল আর নিজের অজান্তেই ঢুকে পড়েছিল এক অন্ধকার গলিতে। হঠাৎ তার ভাবনার ছেদ পড়ল শ্মশানের ওদিক থেকে ভেসে আসা একটা কুকুরের কান্নার শব্দে। অনেকক্ষণ ধরে কুকুরটা কাঁদছে। প্রথমে একটা কুকুর, কিন্তু তারপর তার সঙ্গে সেই কান্নার সঙ্গে আরও আরও দুটো কুকুরের কান্না মিশ্রিত হয়ে একটা আতঙ্কের সৃষ্টি করলো প্রিয়াঙ্কার মনে। এইবার প্রিয়াঙ্কা লক্ষ্য করলো যে এতক্ষণ ধরে একটা অন্ধকার গলি দিয়ে হেঁটে চলেছে। এদিক ওদিক চেয়ে দেখলো প্রিয়াঙ্কা, কিন্তু না, কাউকে দেখতে পেল না। ভয় যে করছে না তেমনটা নয়, মনে হচ্ছে যেন নরকের অন্ধকারে ঢুকে গেছে। কুকুরের কান্না তখনও কানে আসছে। এইবার প্রিয়াঙ্কার এতক্ষণ পর মনে হলো যে মোবাইলের টর্চটা জ্বালাই, কিন্তু তার আর দরকার পড়ল না, কারণ সে সুভাষিসদার এর কথা অনুযায়ী একটা গেটের সামনে এসে দাঁড়িয়ে গেছে। মোবাইলের আলোটা জ্বালালো, দেখলো হ্যাঁ, গেটের রঙটা মরচে ধরা। ঠিকানা তো বলছে এটাই, কারণ পাশাপাশি আর কোনো বাড়ি তো চোখে পড়ছে না। গেটটা খুলল। বাড়িটার সামনেটা কিছুটা অংশ ঘাসে ঢাকা উঠোন, পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে ঘাসগুলো। প্রিয়াঙ্কা সাবধানে পা ফেলে ফেলে আসছিল। এদিকে প্রিয়াঙ্কার সামনে যে বাড়িটা মাথা তুলে দাঁড়িয়ে আছে, সে বাড়িটায় কি আলো জ্বলছে না কি জানি। যাকে প্রিয়াঙ্কা তবু দরজার কড়া নাড়ল। প্রিয়াঙ্কা কিন্তু ভয় পেলেও পিছিয়ে যায়নি, কারণ তার প্রথম প্রেমের প্রতি তার বিশ্বাসের চোখ। যাই হোক, এদিকে দুবার কড়া নাড়তেই দরজা খুলে যে ব্যক্তি বেরিয়ে এলো তাকে দেখে প্রিয়াঙ্কা ভীষণ অবাক হলো। ভীষণই। দরজা যে খুলল, সেই ছেলেটাকে প্রিয়াঙ্কা চিনত অনেক আগে থেকেই। ছেলেটার নাম বাবাই। কিন্তু প্রিয়াঙ্কার বাবাইকে দেখেই মনে একটা কথা এসে উকি দিল, যেটা মোটেও খুব একটা শুভ কথা নয়, বরং অনেকটাই আশঙ্কার কথা বা ভয়ের কথা। প্রিয়াঙ্কা খুব অবাক হয়ে তাকিয়ে রইল দরজায় দাঁড়িয়ে থাকা বাবাইয়ের দিকে। প্রিয়াঙ্কার দৃষ্টি খুবই ভীত। প্রিয়াঙ্কার হিসাব অনুযায়ী বাবাইয়ের কোনো অর্থেই এখানে থাকার কথা নয়। প্রিয়াঙ্কার গলায় প্রচণ্ড আতঙ্ক আর সংকোচের ইঙ্গিত পাওয়া গেল। প্রিয়াঙ্কা প্রশ্ন করল, তুই এখানে কিভাবে? মানে আমি কিন্তু বাবাই খুব স্বাভাবিকভাবে হেসে উত্তর দিল, আরে কি আমতা আমতা করছিস কেন? হ্যাঁ, আমি এখানে, আয় ভিতরে আয়। প্রিয়াঙ্কা একটা ঢোক গিলে, আমি বোধহয় অন্যমনস্কভাবে পথ ভুল করে ভুল রাস্তায় এসে গেছি। তখন বাবাই সাবলীলভাবে উত্তর দিল,
কিচ্ছু পথ ভুল করিসনি তুই, তুই ঠিক রাস্তাতেই এসেছিস। তোকে শুভাশিস ডেকেছিল তো? প্রিয়াঙ্কা বলল, হ্যাঁ। কিন্তু মনে মনে প্রিয়াঙ্কার এইবার আতঙ্ক বেড়ে চলেছে। বাবাই বলল, হ্যাঁ হ্যাঁ, শুভাশিস আর আমরা একসঙ্গেই থাকি এখন এই বাড়িতে। আর আরও একজন লোক থাকে। যাকে, তুই কি বাইরে দাঁড়িয়ে কথা বলবি? ভিতরে আয়, শুভাশিস আসছে। প্রিয়াঙ্কা এবার আতঙ্কের উৎকণ্ঠায় একবার ডাকল, বাবাই। বাবাই স্বাভাবিক কণ্ঠে, বল। এবার মনের মধ্যে এতক্ষণে চেপে রাখা প্রশ্নটা করেই ফেলল প্রিয়াঙ্কা। আমি যতদূর শুনেছিলাম তোর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাও অনেক বছর আগে। আমি তখন স্কুলে পড়তাম, সালটা খুব সম্ভবত 2005 অথবা 2006 হবে। কিন্তু আমি শুনেছিলাম ওই অ্যাক্সিডেন্টে তোর মৃত্যু হয়েছিল, তোর একটা হাতও বাদ গেছিল। কথাগুলো বলার সময় প্রিয়াঙ্কার গলা এতটাই কাঁপল যে তার নিজের আর হয়তো বাবাইয়ের কানকেও সেটা ফাঁকি দিল না। প্রিয়াঙ্কা বুঝতে পারছে তার শরীর কাঁপছে, তবে সেটা শীতে নয়, কোনো এক অনৈসর্গিক আতঙ্কে। এবার বাবাই হয়তো সেটা বুঝেই বলল, আরে হ্যাঁ, আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিকই শুনেছিলি। এই দেখ, আমার একটা আঙুলটা বাদ গেছে, কিন্তু হাতটা পুরোপুরি বাদ যায়নি। এই বলে একটা হাত বাড়িয়ে দেখালে বাবাই প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা মোবাইলের টর্চটা জ্বালিয়ে দেখলো, হ্যাঁ সত্যিই তো, মধ্যমা আঙুলটা নেই বাবাইয়ের, কিন্তু হাতটা তো পুরোপুরি বাদ যায়নি। বাবাই উত্তর দিল, কি এইবার নিজের চোখে বিশ্বাস করবি নাকি লোকের কথাকে? আরে দেখ না, একটু আগেই লোডশেডিং হয়ে গেল, তাই এত অন্ধকার। তুই ভিতরে আয়, শুভাশিস তোর জন্য অপেক্ষায় রয়েছে। প্রিয়াঙ্কা বলল, ও তা শুভাশিসদা এখানে আসতে পারছে না? বাবাই বলল, মনে হয় একটা কোনো কাজ করছে। তুই আয় না, আয়। বাবাইয়ের শেষের এই আয় ডাকটা যেন টানল প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা এবার বাড়ির ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার সময় স্পষ্ট একটা কুকুরের কান্নার আওয়াজ তার কর্ণ গহ্বরে প্রবেশ করে তার লোম খাড়া করে দিল। একটা ঢোক গিলে প্রিয়াঙ্কা ভিতরে উপস্থিত হলো। দেখলো একটা সেন্টার টেবিলে একটা প্রায় শেষ হয়ে আসা মোমবাতি আগে থেকেই জ্বলছিল। সে অল্প আলোয় প্রিয়াঙ্কা দেখলো যেটাকে সেন্টার টেবিল বলা হচ্ছে সেটা আধ ভাঙা সেন্টার টেবিল বলা যায়। আর ঘরটার অবস্থাও কেমন যেন ভাঙাচোরা তো বটেই। অল্প আলো আর বেশি অন্ধকারে মনে এক তীব্র অস্বস্তি শুরু হয়ে গেছে প্রিয়াঙ্কার। সে অনুভব করলো যেন অল্প অল্প শ্বাসকষ্ট হচ্ছে তার, সেটা হয়তো এই বদ্ধ ঘর বলে। বাবাইয়ের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা বলল, বাবাই একটা জানালা খুলে দে না। এই প্রশ্নটা করতে গিয়ে বাবাইয়ের দিকে চোখ পড়তেই মুহূর্তেই যেন প্রিয়াঙ্কার মনে হলো যে যেন বাবাইয়ের চোখের মণি দুটো আগুন চড়ছে। প্রিয়াঙ্কার চোখ সেদিকে পড়তেই মুহূর্তে যেন আবার বাবাই নিজেকে স্বাভাবিক করে বলল, জানালা খুলব তো একটু পরে। এই কথাটা বলার সময় বাবাইয়ের গলার স্বরে এমনই একটা ফ্যাস ফেসে লাগলো, এমন অদ্ভুত শোনালো যে প্রিয়াঙ্কার শীত দ্বারাবে একটা ঠান্ডা স্রোত অনুভূত হলো। প্রিয়াঙ্কা নিজের মনে যথাসাধ্য সাহস সঞ্চয় করে বলল, বাবাই শুভাশিসকে তাড়াতাড়ি ডাক, ও কোথায়? আর ও নিজের বাড়ি থাকতে এরকম একটা জায়গায় থাকছেই বা কেন? বাবাই আবারও যেন গলাটা রহস্যজনক করে বলল, বাড়িতে সে আর থাকে না, বাড়িতে সে আর থাকে না, সে এখন আমার সাথে এইখানেই থাকে। তুই একটু বস প্রিয়াঙ্কা, আমি এক্ষুনি আসছি। বাবাই ভিতরে ঘরের দিকে চলে গেল, বা ভিতরের অন্ধকারে কোথাও চলে গেল। প্রিয়াঙ্কা একা দাঁড়িয়ে রইল এই ঘরটায়, কিন্তু প্রিয়াঙ্কার একদম বেশিক্ষণ এখানে দাঁড়াতে ভালো লাগছে না। প্রিয়াঙ্কা থাকতে না পেরে শুভাশিসের নাম ধরে ডাকতে শুরু করলো, শুভাশিসদা, 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 তুমি কোথায়? কিন্তু কোনো সাড়া নেই। মোমবাতিটা যেটা জ্বলছিল সেটা নিব্ব নিব্ব করতে শুরু করলো। প্রিয়াঙ্কা কারোর সাড়া না পেয়ে বাবাই যে পথে গেছিল সেই পথ অনুসরণ করলো আর ডাকলো শুভাশিসদাকে। কিছুক্ষণের মধ্যেই একটা গলা তার কানে এলো, এই তো, এই তো আমি। গলাটা শুভাশিসের গলা হলেও গলাটা যেন একটু অস্বাভাবিকভাবেই কানে ঠেকল প্রিয়াঙ্কার। গলার আওয়াজের উৎস লক্ষ্য করে সে বুঝল অন্ধকার থেকে একটা ছায়া মূর্তি এগিয়ে আসছে তারই দিকে, আর মুখে বলছে, এই তো, এই তো আমি শুভাশিস, তোমার শুভাশিসদা। গলার আওয়াজটা
প্রিয়াঙ্কার সমস্ত নার্ভ সিস্টেমকে অকেজো করে দেবে বলে মনে হচ্ছে। প্রিয়াঙ্কার মন এইবার তাকে এক চরম অনৈসর্গিক বার্তা দিল। প্রিয়াঙ্কার এক মুহূর্ত দাঁড়ালো না ওই অন্ধকারে। প্রিয়াঙ্কা এক দৌড়ে বাইরের ঘরটায় চলে এলো, যেখানে মোমবাতিটা এখনো নেভেনি, দপ দপ করে জ্বলছে। হয়তো কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবেই জ্বলছে বলে মনে হলো মোমবাতিটা। প্রিয়াঙ্কা কাঁপছে থরথর করে। এইবার ওই ছায়ামূর্তি প্রিয়াঙ্কার পিছু ওই মোমবাতিটার ঘরের দরজায়। প্রিয়াঙ্কা দেখলো তার চিরচেনা মুখ শুভাশিসদাকে। দেখলো গত রাতের মতো শরীরটা কেমন যেন শুধু হাড় গোড়গুলো অবশিষ্ট। মাংস আছে বলে তো মনেই হলো না। চোখটা শুধু সাদা। না, সে চোখে লেন্স কেন, মনিও নেই। কিন্তু আগের দিন রাতে তো মনি ছিল বলেই মনে হয়েছিল। তাহলে নিজেকে নিজেই প্রশ্নটা করে ফেলল প্রিয়াঙ্কা। শুভাশিসদার মুখে এক কোণ বেয়ে বেরিয়ে আসা কোনো এক সময়ে রক্তের চিহ্ন ওই মোমবাতির আলোতেও সুস্পষ্ট। প্রিয়াঙ্কা বুঝে গেছে, এতক্ষণে সে সব বুঝে গেছে। এইখানে দাঁড়িয়ে থাকলে তার পরিণতি কি হবে সে বুঝে গেছে। ইতিমধ্যেই শুভাশিসদার পাশে এসে দাঁড়িয়েছে বাবাই। বাবাইয়ের চোখ দুটো এইবার জ্বলছে, আর সেটা যে আড়াল করছে না। একটা বিশ্রী লোম খাড়া করা হাসি দিয়ে বাবাই বলল, দেখ তো ভালো করে আমার দুটো হাতের দিকে। গলাটা অসম্ভব ফ্যাঁসফেঁসে। ইহ জগতের মানুষের গলার স্বর এরকম হতে পারে না। তবু প্রিয়াঙ্কা বাবাইয়ের দু হাতের দিকে এইবার তাকালো। সত্যি বাবাইয়ের একটা হাত নেই। এবার বাবাই আর শুভাশিস দুজনেই সম্মিলিতভাবে একটা বিকট হাসি হাসলো। প্রিয়াঙ্কার হৃদযন্ত্র বোধ হয় খুব স্ট্রং, না হলে এই হাসি প্রিয়াঙ্কাকে মৃত্যুর কোলে ফেলে দিত এক্ষুনি। দুজন এগিয়ে আসছে প্রিয়াঙ্কার দিকে। প্রিয়াঙ্কা চেঁচাচ্ছে, না আসবে না, খবরদার বলছি, আমার কাছে আসবে না। বাঁচাও, বাঁচাও, ঈশ্বর আমাকে বাঁচাও। শুভাশিস এক ভৌতিক গলায় বলল, এইখানে কেউ আসবে না তোমায় বাঁচাতে, না ভগবান না মানুষ। তুমি আমার কাছে এসো প্রিয়াঙ্কা, আমরা একসাথে থাকবো। তুমি তো চেয়েছিলে আমার সঙ্গে থাকতে, তোমার সেই ইচ্ছে আজ আমি পূরণ করব। এসো এসো প্রিয়াঙ্কা, এসো। প্রিয়াঙ্কা আরো জোরে চেঁচাচ্ছে, না। এইবার প্রিয়াঙ্কা সেই সদর দরজাটার কাছে পৌঁছে গেল ছুটতে। কিন্তু সদর দরজাটা বন্ধ। প্রিয়াঙ্কা টান দিচ্ছে দরজা, কিন্তু না, দরজা খোলার কোনো নাম গন্ধই করছে না। প্রিয়াঙ্কা নিজের শরীরে যত শক্তি আছে সব ঢেলে দিয়েও দরজা খুলতে পারছে না। প্রিয়াঙ্কার সমস্ত শরীর এমনভাবে ঘামে ভিজেছে যেন সে এইমাত্র স্নান সেরে এলো। এদিকে বাবাই তার ভয়ঙ্কর দৃষ্টি প্রিয়াঙ্কার দিকে। শুভাশিস বলছে প্রিয়াঙ্কার উদ্দেশ্যে, ও দরজা আর খুলবে না ওই দরজা। শুভাশিসের কণ্ঠ এতটাই অস্বাভাবিক যে কোনো জীবন্ত মানুষের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে। প্রিয়াঙ্কারও ভয়ে পা কাঁপছে। মনে হচ্ছে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে সে পারবে না। শুভাশিস আবার বলল, তুমি এখানে এসেছো আমার ডাকে, কিন্তু ফেরার পথ যে আর নেই প্রিয়াঙ্কা। শুভাশিসের কণ্ঠে প্রিয়াঙ্কার জন্য মৃত্যুর গণনা শুরু। আর বাবাইয়ের ভয়ঙ্কর দৃষ্টি আর উগ্র এক হাসি ওই হাসির হৃদযন্ত্র বিকল করে দিতে পারে। প্রিয়াঙ্কা সত্যিই কি বেঁচে ফিরবে? প্রিয়াঙ্কার চিরচেনা দুজন ব্যক্তি আজ প্রিয়াঙ্কার মৃত্যুদূত। বাবাই প্রিয়াঙ্কার পাড়ার ছেলে, আর শুভাশিস প্রিয়াঙ্কার প্রাক্তন প্রেমিক। জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রিয়াঙ্কা তখন বাঁচার শেষ চেষ্টা করে চলেছে। যে করেই হোক এই সদর দরজাটা তাকে খুলতেই হবে, যে করেই হোক ওপারে তাকে যেতেই হবে। আর এই সব কিছুর মধ্যেও প্রিয়াঙ্কা আর একটা জিনিসও লক্ষ্য করল, যে ওই দুই বিভীষিকাময় মূর্তি এক অনৈসর্গিক দৃষ্টি প্রিয়াঙ্কার প্রতি আরোপ করে রয়েছে ঠিকই। প্রিয়াঙ্কাও এখনও পর্যন্ত ওদের কবচাতেই। তবু ওরা প্রিয়াঙ্কার থেকে এখনও প্রায় 7-8 পা পিছিয়ে আছে। ওই 7-8 পা তবে কি ওরা যেও এগোতে পারছে না? ওদিকে মোমবাতি এখনও নিভতেও জ্বলে উঠছে। ক্ষণিকের তরে প্রিয়াঙ্কার এই যুদ্ধে মনে হলো ওই মোমবাতিটাই যেন প্রিয়াঙ্কার প্রাণবায়ু এই অসম লড়াইতে। প্রিয়াঙ্কা এখনও প্রাণপণে চেষ্টা করছে দরজাটা খোলার, কিন্তু দরজাটায় মনে হচ্ছে যেন 100টা তালা দিয়ে কেউ আটকে রেখেছে। প্রিয়াঙ্কা মোবাইলের আলো জ্বালাতে গিয়ে দেখল ফোনটা বন্ধ হয়ে গেছে। হাঁটতে তখন সে দেখছে যে তালা আদৌ আছে কিনা দরজায়, কিন্তু না, কোনো তালা প্রিয়াঙ্কার হাতে এসে লাগলো না।
প্রিয়াঙ্কা ছিটকানির দিকে হাত বাড়াতে লাগলো, কিন্তু না, তাও বোধহয় নেই। তাহলে দরজাটা কিভাবে বন্ধ? প্রিয়াঙ্কার মুখ দিয়ে কথাটা হসপিটে বেরিয়ে গেছিল। শুভাশিস আর বাবাই আবারও সেই হাড় হিম করা হাসিটা হাসলো। তারপরে একযোগে বলল, মৃত্যুপুরীর বন্ধ দরজা একবার যার জন্য বন্ধ হয় আর খোলে না। গলাটা যেন মনে হলো দূর থেকে ভেসে আসছে মরণের ওপারের কোনো জগৎ থেকে, অথচ এই দুই ছায়ামূর্তি তো এখানেই দাঁড়িয়ে। প্রিয়াঙ্কা আর কিছু ভাববার মতো অবস্থা এখন নেই। সেইবার নিজের জীবনকে দ্বিতীয়বার ফিরে পেতে ঈশ্বরকে স্মরণ করল। স্রষ্টার উদ্দেশ্যে সে বলল, গতকাল শনিবারে যার ব্রত সে করেছিল তাকে স্মরণ করে তোমার ভক্তকে রক্ষা করো। তুমি না রক্ষা করলে সে আর কোনো দিন তোমার মন্দিরে প্রবেশ করতে পারবে না। সে আর কোনো দিন তোমার মন্দিরে বসে তোমার পুজো করতে পারবে না। প্রভু, দয়া করো, দয়া করো। প্রিয়াঙ্কা শনি গ্রহের পুজো করে প্রতি শনিবার, তাই এই বিপদে প্রাণ সংশয়ের মুহূর্তে তার মনে আসলো সেই গ্রহ দেবতাকে স্মরণ করার কথা। মুহূর্তে মনে পড়ে গেল গায়ত্রী মন্ত্রটা। প্রিয়াঙ্কা সেই মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো। আর এক মুহূর্ত দেরি না করে এই মুহূর্তে ওই মন্ত্র ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। শুভাশিস বাবাই ওরা এইবার চিৎকার করছে, তবে এই চিৎকার শুনে বোঝা গেল ওরাও কি তবে ভয় পাচ্ছে শুভ শক্তির আরাধনায়, পারছে না সহ্য করতে ওই মন্ত্র। শুভাশিস বলল, প্রিয়াঙ্কা, তুমি যতই চেষ্টা করো, মৃত্যু তোমার অনিবার্য। কিন্তু কথাগুলো দূর থেকে বললেও এগিয়ে এসে গলা টিপে দিতে পারছে না। এরই মধ্যে কেঁপে উঠল অদৃশ্য চাবি দিয়ে বন্ধ করা দরজাটা। প্রিয়াঙ্কা অনুভব করছে কিছুক্ষণের আগের ভয়টা যেন কোন এক অদৃশ্য শক্তির প্রভাবে কমে যাচ্ছে। প্রিয়াঙ্কার মনে জোর ফিরে আসছে, মন বলছে আর ভয় নেই। শেষ মন্ত্রটা প্রিয়াঙ্কার জপল, যেটা মৃত্যুঞ্জয় মন্ত্র। প্রিয়াঙ্কা জানতো সেটা। পুরো মন্ত্রটা কেউ হয়তো মনে করিয়ে দিল তাকে। স্রষ্টা কি তবে তার সৃষ্টিকে অক্ষত রাখতেই মনে করিয়ে দিল সেই বহুমূল্য মন্ত্র? খুলে গেল দরজার একটা পাল্লা। ওই মন্ত্র জপতে জপতে প্রিয়াঙ্কা বেরিয়ে এলো নরকের দরজার বাইরে। ছুটল প্রাণপণে, পিছু ফিরে না দেখলেও সে বুঝল দুটো ছায়ামূর্তি তাকে অনুসরণ করতে চেয়েও আর পারল না। কোন এক অদৃশ্য শক্তি তাদের গতিপথে বাধা রেখা টেনে দিল। প্রিয়াঙ্কা বেরিয়ে যেতে মোমবাতিটাও মুহূর্তে নিবে, আবার পুরো বাড়িটা অন্ধকার গ্রাস করল। প্রিয়াঙ্কার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। সে কোনো রকমে ছুটে লোকালয়ে পৌঁছালো, আর কপাল জোরে একটা রিক্সা সে পেয়ে গেল। রিক্সাটা না পেলে হয়তো প্রিয়াঙ্কা ছুটতে ছুটতে পড়েই যেত। হাঁপাচ্ছে প্রিয়াঙ্কা। রিক্সাকে প্রিয়াঙ্কা কিছুক্ষণ পর একটা অন্য পাড়ার নাম বলল, সেখানে সে এখন যাবে। শুভাশিস তার পাড়া, তালপুকুর যাব। কারণ প্রিয়াঙ্কা এখন বাড়ি ফিরলে কিছুতেই শান্তি পাবে না। তাকে সত্যিটা জানতেই হবে। কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে গেল শুভাশিস দায়ের পাড়ায়। সেখানে পৌঁছে শুভাশিসের এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল প্রিয়াঙ্কার। বন্ধু যা বলল তাই রাখো। শুভাশিস মারা গেছে আজ থেকে 1 বছর আগে। ও লিভারে একটা অসুখ করেছিল। ও ঠিকমতো খেতে পারতো না, সে অসুখের কারণে অনেক দিন ভুগছিল। তোর সাথে কোনো যোগাযোগ ছিল না বলে তুই তখন জানতি না। প্রিয়াঙ্কা জানতে চাইল, আচ্ছা, ওর কোনো বন্ধু টালিগঞ্জ বা আশেপাশে অঞ্চলে থাকে? শুভাশিসের বন্ধু জানালো, হ্যাঁ থাকে। মৃত্যুর আগে ও প্রায়ই যেত তার বাড়িতে। আসলে শুভাশিসকে ওর সব বন্ধুরাই খুব ভালোবাসত। ও মানুষটা এমনই ছিল যে ও সবাইকেই আপন করে নিত। তবে 2015 সাল থেকে একটু একটু করে ওর শরীর অসুস্থ হতে শুরু করে, আর বাধ্য হয়েই ওকে মেডিকেল লিভ নিতে হয়। তখনও ওই বন্ধুর বাড়িতে যাওয়া আসা ছিল। তারপরে যখন শুভাশিস খুব অসুস্থ, তখন সেই বন্ধুটাই নিজে এসে ওর সাথে দেখা করত। কিন্তু কেন বলো তো? প্রিয়াঙ্কা শুভাশিসের বন্ধুর প্রশ্ন এড়িয়ে নিজে আর একটা প্রশ্ন করল, আচ্ছা, শিবপুর শ্মশান ঘাটের ওইখানে কোনো বাড়িতে ওর যাওয়া আসা ছিল? বন্ধুটা বলল, না তো। তবে ওকে শিবপুর শ্মশানেই দাহ করা হয়। প্রিয়াঙ্কা নিজের সঙ্গে ঘটা কোনো কিছুই এই বন্ধুটার সামনে ভাঙল না। কারণ প্রিয়াঙ্কা জানে 21st সেঞ্চুরির ডিজিটাল যুগে দাঁড়িয়ে এইসব কথা কেউ বিশ্বাস করবে না। হয় প্রিয়াঙ্কাকে পাগল বলবে, না হলে বলবে দুঃস্বপ্ন। প্রিয়াঙ্কা এবার নিজের পাড়ায় এসে বাবাইরা যেখানে ছোটবেলায় থাকতো সেই অঞ্চলে খোঁজ নিল। বাবাইয়ের ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারল
ওই বাইক অ্যাক্সিডেন্টেই বাবাই মারা গেছে 2005 সালে। প্রিয়াঙ্কা এবার বাড়িই ফিরছিল। হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল শুভাশিসদার স্কুলের এবং খুব কাছের একজন বন্ধুর সাথে। আর তার থেকে আরও একটা নতুন তথ্য প্রিয়াঙ্কা জানতে পারল। বাবাইয়ের সাথে শুভাশিসের নাকি দারুণ বন্ধুত্ব ছিল। বাবাইয়ের মৃত্যুর প্রায় 1 বছর আগে থেকেই বেশিরভাগ সময়ই নাকি বাবাই শুভাশিসের সঙ্গেই ঘুরত, আড্ডা দিত। বাবাইয়ের অ্যাক্সিডেন্টের পর হসপিটালে, মর্গে সবেতে বন্ধু হিসেবে উপস্থিত ছিল শুভাশিস। প্রিয়াঙ্কার আর বুঝতে বাকি রইল না যে মরণের পরেও সে বন্ধুত্ব আছে। তাই তো নিজের চোখে দেখে এলো সে। রাতে বাড়ি ফিরে মনস্থির করল কাল সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে প্রিয়াঙ্কা মন্দিরে যাবে। ক্লান্ত শরীরে শুয়ে পড়েছিল প্রিয়াঙ্কা, কিন্তু এই অবসরে তার খেয়াল পড়ল তার ডান হাতের অনামিকায়। আরে, আমার পলাটা! প্রিয়াঙ্কা বেশ মনে আছে পলাটা বিকেলে বেরোনোর সময় তার হাতেই ছিল। প্রিয়াঙ্কা আরও ভালো করে মনে করার চেষ্টা করলো। হ্যাঁ, ওই ভাঙা বাড়িতে যখন গেছি তখনও ছিল। তারপর ঠিক যে কখন থেকে পলাটা নেই সেটা খুব ভালো করে মনে করতে পারল না প্রিয়াঙ্কা। অনেক জোর দিল মস্তিষ্কে। খুব সম্ভবত ওই দরজাটা খোলার সময় কোনোভাবে, কিন্তু পলাটা যেভাবে টাইট হয়ে প্রিয়াঙ্কার হাতে ছিল তাতে করে অপলকা হয়ে পড়ার কথা তো না। যাকে জীবনের বিনিময়ে যদি একটা পলা আংটি চলেও যায় তা নিয়ে আর কষ্ট পেয়ে লাভ নেই। পরদিন সকালে প্রিয়াঙ্কা স্নান সেরে শুদ্ধাচারে গুরুরাজের মন্দিরে গিয়ে তার চরণতরে লুটিয়ে পড়ল। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।